চ্যানেলে আপনাকে স্বাগত। মানুষের জীবনটা আসলে একটা সাদা ক্যানভাস, যেখানে কেউ আঁকে সুখের ছবি, কেউ বা যন্ত্রণার। কিন্তু কিছু রং থাকে যা কখনো শুকোয় না। 15 বছর আগে ঘাটশিলার সেই রক্তবর্ণ শালবনে আমি এমন এক রঙের দেখা পেয়েছিলাম যা আজও আমার কপালে শীতঘাম হয়ে ফুটে ওঠে। আমি ভাস্কর, আজ শোনাব আমার জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার গল্প, অতৃপ্ত বকুল। কলকাতার যাদবপুর 8B বাসস্ট্যান্ডের পাশে বনলতা অ্যাপার্টমেন্টের 3rd ফ্লোরে থাকি। বছর চারেক হলো বাবা মারা গেছেন। এখন মা আর বোনকে নিয়েই আমাদের ছোট্ট পরিবার। ঘাটশিলার ফুলডুংরি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছি। স্কুলের হেড স্যার বিধানবাবু, তার সাথে আমার ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন 3000 টাকায় একটা ছোট্ট 1 BHKর মতো বাড়ি ভাড়ায় পাওয়া গেছে। উনি হোয়াটসঅ্যাপ করে ঠিকানা ও বাকি প্রয়োজনীয় তথ্য সব জানিয়ে দিয়েছেন। 3 দিন পরে জয়েনিং। তাই যাওয়ার দিন মা একটা ছোট্ট লাড্ডুর কৌটো আর জলের বোতল ব্যাগে ঢুকিয়ে বলল, ঘাটশিলা তো অনেকটা দূর রে ভাস্কর, আর জায়গাটা শুনেছি বড় নির্জন। নিজের যত্ন নিবি, সময় মতো খাওয়া দাওয়া করবি। কলকাতা হলে তো যখন তখন গিয়ে দেখে আসতাম, কিন্তু মা তুমি মিছিমিছি চিন্তা করছো, মন খারাপ হলে ফোন করে নিও। আর বিধানবাবু মানুষটা খুব ভালো, দেখলে না একটা বাড়িও কেমন ঠিক করে দিয়েছেন। তুমি শুধু আশীর্বাদ করো যেন ডিউটিটা ঠিকমতো করতে পারি। আশীর্বাদ তো সবসময়ই আছে রে, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই তো বড্ড উদাসীন। ছবি আঁকতে বসলে নাওয়া খাওয়ার খেয়াল থাকে না। নতুন জায়গা, অচেনা মানুষ, একটু সাবধানে থাকিস। বেশি রাত অবধি বাড়ির বাইরে থাকিস না। এই বলে আমার ডান হাতে লাল উলের তৈরি বিপত্তারিণী ঠাকুরের পুজো করা একটা ডুরি পরাতে পরাতে বলল, আমি জানি তুই এসব বিশ্বাস করিস না, তাও শুধু আমার শান্তির জন্য না হয় এটা পরে থাকিস। আর শোন, পৌঁছানো মাত্র আমায় একটা ফোন করিস। আমি ফোনের দিকে চেয়ে বসে থাকবো। মা তুমিও না, ওখানে কি বাঘ ভাল্লুক আছে যে আমায় ধরে খাবে, না কোনো ভূত প্রেত এসে আমায় তাড়া করবে? তুমি নিজের শরীর আর বোনের পড়াশোনার দিকে খেয়াল রেখো। বোনের সাথে তো আর দেখা হলো না। আচ্ছা, ও টিউশন থেকে ফিরলে একটা কল করতে বলবে। মা আর দেরি করবো না, এখন আসি। আচ্ছা, সাবধানে যাস বাবা। দুর্গা দুর্গা দুর্গা। এরপর দেরি না করে মাকে বিদায় জানিয়ে সকাল 8:40-এর ইস্পাত এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম ঘাটশিলা রেলওয়ে স্টেশন। সেখানে আলাপ হলো বিশুর সাথে। বয়স খুব বেশি না, এই 14 কি 15 হবে। একটা চায়ের দোকানে কাজ করে, আর মাঝে মধ্যে বিধানবাবুর একটু ফাইফরমাস খেটে দেয়। সেই আমাকে নিতে এসেছিল। ছেলেটির অল্প বয়স হলে কি হবে, তার কথাবার্তা পাক্কা বুড়োর মতো। সারা রাস্তা বকর বকর শুনতে শুনতে পৌঁছে গেলাম সেই বাড়ির কাছে। বাড়িটা লোকালয় থেকে একটু দূরে, বেশ কোলাহল মুক্ত, নিরিবিলি। কয়েকটা বড় বড় আম গাছও রয়েছে। সেই গাছগুলির ছায়ায় আমার এই বাসস্থান। মন্দ নয়, আমার জন্য একদম পারফেক্ট। বাড়িতে ঢুকেই কোথায় কি আছে, কোন দিকে রান্নাঘর, কোন দিকে শোবার ঘর ইত্যাদি এইসব গল গল করে বলে চলেছে বিশু। আমি ওর বকা থামিয়ে দুপুরের কি খাওয়ার ব্যবস্থা আছে সেটা জানতে চাইলে ও বলে, নো টেনশন, পয়সা দিন, কিছু দূর গেলেই ভালো হোটেল আছে, মা তারা হিন্দু হোটেল। কি খাবেন বলুন, এনে দিচ্ছি। ওকে 500 টাকা দিয়ে বলি, যা 2টো মিল নিয়ে আয়, মাছ ভাত। আর শোন, তুইও এখানে খেয়ে নিস। ওকে বস, এই গেলুম আর এলুম। বড্ড ফাজিল হয়েছিস তুই। বিধানবাবু কি করে সামলায় তোকে? ये अपना स्टाइल है। এই বলে ও চলে যায়। তারপর আমি আমার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি। কিছুক্ষণ পর বিশু এলো। তারপর দুজনে মিলেই খেতে বসলাম। খেতে খেতে ও বলল, বাড়িটা কেমন স্যার? আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটি। এই বাড়িটা কিন্তু আমি ঠিক করে দিয়েছি স্যার, লোকালয় থেকে একটু দূরে। আপনার যখন পছন্দ হয়েছে আর টেনশন নাই। কিন্তু স্যার, আমাকে বকশিস দিতে হবে। অনেক মগজমারি করে ঘরটা ব্যবস্থা করেছি। সব হবেই, যেমন তুই হেড স্যারের একটু আধটু কাজ করে দিস,
আমারও একটা আধটু করে দিস, মাসের শেষে হাতে কিছু একটা দেবো। মাছের ঝোলটা দারুণ বানিয়েছে রে। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। মাঝে একবার বিধানবাবু জিজ্ঞেস করেছিলেন আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা। স্কুল থেকে ভাড়া বাড়ির দূরত্ব ওই পায়ে হেঁটে 30 মিনিট। তবে শালবনের ভেতর দিয়ে একটা শর্টকাট আছে, সেখান দিয়ে গেলে নাকি 10 মিনিটের রাস্তা। কিন্তু বিধানবাবু বা বিশু ওই শালবনের রাস্তা দিয়ে যাওয়া আসা করতে বারণ করেছে। ওখানে নাকি কাকে দেখা যায়, ওরাও লোকমুখে শুনেছে, কখনো কিছু দেখেনি। আমি কলকাতার এমন একটা জায়গায় বড় হয়েছি যেখানে এই অলৌকিক বা কুসংস্কার এগুলো কিছুই মানায় না। তাই ওই পথ না ধরলেও ওসব আমার বিশ্বাস হয় না। বিশুর সুপারিশে একটা পুরানো বাইক কিনেছি, সেটা নিয়েই এখন যাওয়া আসা করি। একদিন বিকেলে স্কুল থেকে তাড়াতাড়ি ফেরার জন্য ওই শালবনের রাস্তাই ধরলাম। মেঘ কালো হয়ে এসছে, তার উপর ঘন শালবন, যেখানে দিনের বেলাতেই সূর্যের আলো ঠিকমতো ঢোকে না, সেখানে মেঘলা ওয়েদার তো অন্ধকার হবেই। কিছু দূর যাওয়ার পর একটা পুরনো জরাজীর্ণ মন্দির দেখলাম, আর ঠিক সেখানেই ঘটল এক অবাস্তব ঘটনা। কোথাও কিছু নেই, অথচ বাইকটা আমার হঠাৎ বন্ধ হয়ে গেল। সামনের চাকাটা আর এগোতেই চাইছে না। রাস্তার উপর কোনো বালি বা কাদা কিছুই নেই, অথচ বাইকের চাকা দুটো হঠাৎ এমনভাবে বসে গেল যেন নিচ থেকে কেউ টেনে ধরেছে। শত চেষ্টাতেও বাইক 1 ইঞ্চিও এগোলো না। ভাবলাম এ আবার কি হলো। আমি বাইক থেকে নেমে ভালো করে খুঁটিয়ে দেখছি। এমন সময় হঠাৎ শুকনো পাতার উপর দিয়ে কার হাঁটার শব্দ শুনে চমকে উঠি। দেখলাম কিছুটা দূর থেকে এক অতীব সুন্দরী কিশোরী আমার দিকে এগিয়ে আসছে। তার মুখে এক রহস্যময় হাসি। পরনে তার একটি লাল সাদা ডোরাকাটা শাড়ি, যা হাঁটুর নিচ পর্যন্ত 8 পৌড়ে ঢঙে জড়ানো। আধুনিক নাগরিক সজ্জার কোনো কৃত্রিম আবরণ বা চলির বালাই নেই ওর অঙ্গে। এক পেঁচে করে পরা সেই শাড়ির আঁচলটি ওর বুক জুড়ে আড়াআড়িভাবে টেনে দেওয়া, যা তার বাড়ন্ত শরীরের অবয়বকে এক আদিম ও অরণ্য সারল্যে ঢেকে রেখেছে। তার অনাবৃত 2 হাত যেন পালিশ করা মেহগনি কাঠের মতো মসৃণ ও উজ্জ্বল। মাথায় একটি বেলকুড়ির মালা, অতি যত্নে খোঁপায় গোজা, যার তীব্র গন্ধ বনের গুমোট বাতাসকে এক মুহূর্তেই মায়াবী করে তুলল। দেখে মনে হলো বিদ্যাসাগর মহাশয়ের গদ্যরূপী সেই শকুন্তলা যেন তপবন ছেড়ে এই গহীন শালবনে এসে দাঁড়িয়েছে। বিভোর হয়ে সেই অপরূপ সৌন্দর্যে আমি হারিয়ে গেলাম এক নতুন ক্যানভাসে। কখন যে সে আমার একদম সামনে এসে দাঁড়িয়েছে টেরই পাইনি। তার হাসির শব্দ শুনে আমি চমকে উঠলাম। তুমি কি এখানেই থাকো? তোমার নাম কি? এখানে একা একা তুমি কি করছো? দাঁড়া দাঁড়া বাবু, একসাথে অত কথার কোনটার জবাব দিব? আমি একটু লজ্জা পাই। বললাম, তোমার নাম কি? মোর নাম বকুল বটে। আগে ও দিকে থাকতাম, এখন এখানেই থাকি। এখানে মানে এই জঙ্গলে? হ্যাঁ গো বাবু, ই জঙ্গলে, ওই ভিতরের দিকে। শুনেছি এখানে আসতে সবাই ভয় করে, আর তুমি এখানে একা থাকো, তোমার ভয় করে না? কিসের ভয় বাবু? ও ভয় ডর মোর অনেক দিন আগেই চলে গেছে। তুই তো ও ঘরে নতুন এসেছিস বাবু। তুমি জানলে কি করে? মু তো এখানেই থাকি, সব জানি। মু তো দেখেছি তোকে অনেকবার ওইখানে। তুই তো স্কুলে পড়াস, তুই তো স্যার বটে। তুমি সে খবরও রাখো? হ্যাঁ, তুই তো রোজ মোটর সাইকেলে করে ওই বাজারের রাস্তা দিয়ে যাস। মু তো এখান থেকেই দেখতে পাই। এখান দিয়েই যাইস না কেন? আমি ওর দিকে তাকিয়েই আছি। ওর সরল মনের কথা বলা, লালিত্য মুখমণ্ডল, নিষ্পাপ 2টি চোখ, আমি যেন সত্যিই সেই শকুন্তলাকে সামনে দেখছি। আজ আমার মনে হচ্ছে আমি যেন সেই পৌরাণিক রাজা দুষ্মন্ত। আমি বললাম, এবার থেকে যাব। মু কিন্তু তোর অপেক্ষায় থাকবো। ও হাসতে হাসতে বনের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। ওকে দেখে
আমার মনের বন্য ক্যানভাসে আজ রামধনু হতে রং ছিনিয়ে নিয়ে আঁকতে ইচ্ছে করছে এক নতুন পৃথিবীর। সন্ধ্যা নেমে যে কখন দিনের আলো ফিরে গেছে তার আপন আলোয় বুঝতেই পারিনি। তারপর দেখলাম একদিকেই বাইকটা স্টার্ট হয়ে গেল। বাড়িতে এসে দেখি দরজার সামনে হাঁটু মুড়ে বসে আছে বিশু। আমাকে দেখে ধড়পড় করে উঠে দাঁড়ালো। ওর দুশ্চিন্তায় নীল হয়ে যাওয়া মুখটা দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তারপর বিশু তেড়ে এসে বলল, এই কি আসার সময় হলো আপনার? কটা বাজে খেয়াল আছে? আমি আর কতক্ষণ এখানে একা বসে থাকবো? আমি একটু অপ্রস্তুত হয়ে মানে বিশু, আসলে বাইকটা একটু ডিস্টার্ব করছিল তো তাই। বাইক ডিস্টার্ব করছিল নাকি আপনি ওই শর্টকাট নিয়েছিলেন? সত্যি বলুন স্যার, ওই শালবনের রাস্তা দিয়ে এসেছেন তো? আমি মাথা নিচু করে বাধ্য ছাত্রের মতো বললাম, হ্যাঁ বিশু, দেরি হয়ে যাচ্ছিল দেখে ওদিক দিয়েই আসলাম। কিসের অত তাড়া শুনি? বিধান স্যার বারণ করেনি? আমি বারণ করিনি? কলকাতা থেকে এসে নিজেকে পণ্ডিত ভাবছেন তাই না? ওই জঙ্গলে যদি কিছু একটা হয়ে যেত, আমি বিধান স্যারকে কি জবাব দিতাম? নিজের কথা না ভাবুন, অন্তত বাড়ি লোকেদের তো কথা ভাববেন। আপনার কিছু হয়ে গেলে আপনার মা আর বোনের কি হবে? আমি একটু অপরাধীর স্বরে ওর কাঁধে হাত রেখে বললাম, আর হবে না রে বিশু, তুই মিছিমিছি এত চিন্তা করছিস। এই তো দেখ, আমি তো এসে গেছি। তারপর আমার হাতটা জোরে সরিয়ে দিয়ে বলল, শুনুন, সোজা কথা বলে দিচ্ছি, কাল থেকে যদি আপনি ওই দিক দিয়ে আসেন তবে আমি আর এখানে আসবো না। জলদি জলদি ঘরে ঢুকে দরজাটা লাগান আর খাবারটা নিন। হোটেলের খাবার কখন থেকে এনে রেখেছি, সব ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে বাবা, আর হবে না। এই কান ধরছি দেখ, এখন ভেতরে তো চল, বড্ড ঠান্ডা পড়েছে বাইরে। যান, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ুন, আমি আসছি। ও চলে গেল। বিশু সেই ছোট্ট ছোট্ট চোখে আমি এক অদ্ভুত আপনজনকে খুঁজে পেলাম। ওর বকুনিটা আজ আমাকে আমার একদম ছোটবেলাকার কথা মনে করিয়ে দিল, ঠিক আমার বাবার মতো। আমার বাবাও ছোটবেলায় আমার এইভাবেই শাসন করতেন। আমি আর তর্ক করলাম না, সুবোধ বালকের মতো বাড়ির মধ্যে তাড়াতাড়ি ঢুকে হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন স্কুল ছুটি হওয়ার পর অঙ্কের স্যার পরিতোষবাবু এসে বললেন, ভাস্করবাবু, হেড স্যার আপনাকে ডাকছেন। কেন বলুন তো? দেখুন কেন তলব পড়েছি। আমি আসছি, একটু তাড়া আছি। এই বলে পরিতোষবাবু হন্তদন্ত হয়ে চলে গেলেন। হেড স্যারের ডাকটা পেয়ে বুকের ভেতরটা একটু ঢিপঢিপ করছে। বিশু কি সব বলে দিল? যাই হোক, কেন ডাকলেন শুনে আসি। এসো ভাস্কর, বসো। চা খাবে? না স্যার, ঠিক আছে। আপনি ডেকেছেন? ভাস্কর, কলকাতায় তুমি কোথায় থাকো বললে? যাদবপুর। যাদবপুর, বেশ। দেখো, কলকাতা হলো আলোর শহর, যুক্তির শহর। কিন্তু এই ঘাটশিলা, এখানে মাটির তলায় যেমন তামা, ইউরেনিয়াম এসব আছে, মাটির ওপরে পাহাড় জঙ্গলের খাঁজে খাঁজে তেমনই কিছু পুরনো ইতিহাসও আটকে আছে। বিশু বলছিল তুমি কাল ফেরার সময় ওই শালবনের শর্টকাটের রাস্তাটা ধরেছিলে, এমনকি বাইক নাকি ওখানে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। আমি আমতা আমতা করে বললাম, ওটা আসলে স্যার কাল মেঘ করেছিল তো, তাই একটু তাড়াতাড়ি ফিরতে গিয়ে। একদম না ভাস্কর, শিক্ষকতা করতে এসেছ, এমন কিছু করো না যেটাতে তোমার ক্ষতি হয়। ওদিকের ওই পরিত্যক্ত মন্দির আর অশ্বত্থ গাছের ওই এলাকাটা, ওটা ভালো নয় ভাস্কর। ওখানে যা দেখা যায় বা যা শোনা যায় তাকে যুক্তি দিয়ে মেপে দেখতে যেও না। আর কোনো দিন ওই রাস্তায় পা দেবে না। ওটা একটা ব্ল্যাক হোল, একবার টানলে আর বেরোতে পারবে না, বুঝেছো? হ্যাঁ স্যার, আর যাব না। তারপর থেকে ওই রাস্তা দিয়ে না গেলেও স্কুলের বাচ্চাদের পড়াতে পড়াতে জানালা দিয়ে ওপারের সেই ধূসর পাহাড় আর ঘন শালবনের দিকে তাকিয়ে থাকি। রোদে সেই বন আজ সবুজ নয়,
কেমন যেন একটা নীলচে রহস্যের চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আমার মনটা বারবার ওই বনের দিকে যেতে চাইছে, যেন চুম্বকের মতো টানছে আমায়। বকুল কি শুধুই একটা বিভ্রম, নাকি সে আমার ক্যানভাসের সেই অসম্পূর্ণ রং, যাকে পূর্ণতা দেওয়ার জন্য আমি ছটফট করছি? বড় মায়া পড়ে গেছে ওই জায়গাটা আর বকুলের ওপর। সেদিন স্কুল থেকে ফিরে কিছুই ভালো লাগছিল না। বাড়ি ফিরে ক্যানভাসটা নিয়ে বসলাম ঠিকই, কিন্তু তুলি যেন আর নড়ছে না। ঠিক সেই সময় জানালার খড়খড়িটা কে যেন আলতো করে ঠেলে দিল। আমি চমকে উঠি। কে? বিশু এলি? দরজা তো খোলাই আছে রে। তারপর দেখি বকুল জানালার বাইরে দাঁড়িয়ে। বললাম, বকুল, তুমি এখানে জানালার পাশে ওইভাবে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। তারপর বকুল ঘরের মধ্যে ঢুকতেই বেলফুলের গন্ধে সারা ঘর ভরে গেল, আর ঘরের বাতাসটাও যেন ভারী হয়ে উঠল। তারপর বকুল আমার দিকে না তাকিয়ে মাথাটা নিচু করে ভারী গলায় বলল, এখন তুই আসিস লাই কেনে? মু তোর জন্য দাঁড়িয়ে থাকি, তুই জানিস লাই? একটু অপ্রস্তুত হয়ে বললাম, না বকুল, আসলে স্কুলের হেড স্যার বারণ করেছিলেন তো, আর ওই দিকটা বেশ দূর। তুমি রেগে আছো? রাখবো লাই? কেনে রাখবো লাই? মু ওইখানে একা একা বসে থাকি, আর তুই মোটর সাইকেল নিয়ে বাজারের রাস্তা দিয়ে ভুরুত করে চলে যাস, একবারও ওদিকে তাকাস লাই? তুই জানিস লাই মু তোর জন্য বসে থাকি? ওর অভিমান দেখে একটু মায়ায় পড়ে ওর কাছে এগিয়ে যাই। ইস বকুল, আমি সত্যিই বুঝতে পারিনি। আর রাগ করো না, এই দেখো, আমি তোমার জন্যই এই ক্যানভাসটা সাজিয়ে রেখেছি। তারপর ওর হাতটা ধরে বাড়ির ভেতরে টানতে গিয়ে অনুভব করি বকুলের হাতটা কি অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের টুকরো ছুঁলাম। মনে মনে ভাবলাম, বনাঞ্চলের এই মেয়েদের শরীর কি প্রকৃতির মতোই এত শীতল হয়? বকুল, তুমি খুব সুন্দরী জানো, আর যখন রাগ করো না, তখন তোমাকে আরও দারুণ দেখায়। বকুল একটু শান্ত হয়ে বড় বড় চোখে তাকিয়ে বলে, সুন্দরী? তোকে মিথ্যা কথা বলতে লাই, কিন্তু তোর চোখ দুটা এমন কেনে রে বাবু, যেন তুই আমার ভিতরটা সব পড়ে লিচ্ছিস। ওটাই তো শিল্পীর চোখ। শোনো বকুল, তুমি ওই জানালার পাশে, ওই যে ওইখানটা যেখানটা রোদটা পড়েছে, ওখানে গিয়ে দাঁড়াও তো। আমি তোমার একটা ছবি আঁকবো, এমন ছবি আঁকবো যা আগে কেউ কখনো দেখেনি। মোর ছবি? মোর ছবি নিয়ে তুই কি করবি বাবু? মু তো বোনের মেয়ে বটে, একদিন বোনেই মিশে যাব। না বকুল, আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। তুমি ক্যানভাসে থাকলে সারা জীবন অমর হয়ে থাকবে। যাও, ওখানে গিয়ে দাঁড়াও, নড়বে না একদম। তারপর বকুল জানালার পাশে গিয়ে দাঁড়ালো। পড়ন্ত বিকেলের রোদে আদিবাসী ঢঙে বুকে জড়ানো শাড়ির আঁচলটা ওর ডাগর শরীরটাকে এক মায়াবী আবরণে ঢেকে রেখেছে, আর খোঁপার বেলফুলগুলো যেন এক অলৌকিক মাধুর্য তৈরি করেছে। এই এক আদিম সারল্যতা, যা দেখে মনে হয় সেই জন্য এই জঙ্গলেরই এক অবিচ্ছেদ্য অংশ। তুলির প্রতিটা টানে আমি এক পরম তৃপ্তি অনুভব করলাম, যে তৃপ্তি আমি এর আগে কখনোই পাইনি। তারপর ছবিটা শেষ করলাম। বকুলকে যখন ছবিটা দেখালাম, খুব ধীর গলায় বলল, ছবিটা খুব সুন্দর হয়েছে রে বাবু, কিন্তু এতে মুখে বড্ড ইকা লাগছে। তুই আসিস, কাল আসিস কিন্তু, মু তোর জন্যে সেখানেই অপেক্ষা করব। বাড়ি থেকে বেরিয়ে ওই বনের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি অনুভব করলাম ঘরটা যেন হাড় কাঁপানো ঠান্ডা হয়ে রইল, বাইরের আকাশটা মুহূর্তেই মেঘে ছেয়ে গেল। আমি জানতাম কাল আমাকে যেতেই হবে। শকুন্তলার এই ডাক দুষ্মন্ত উপেক্ষা করতে পারে কি? পারে না। পরের দিন স্কুলে যাওয়ার সময় আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বিধানবাবু বা বিশুর বারণ অগ্রাহ্য করেই বাইক নিয়ে সোজা ঢুকে গেলাম সেই শালবনের রাস্তায়। দিনের আলোতে জায়গাটা আজ থমথমে। ঠিক সেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম।
আমি ডাকলাম, বকুল, বকুল। কিছুক্ষণ পর ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো বকুল। আজ তার চোখে মুখে রাগ নেই, বরং এক বিষণ্ণ আরতি। সে আমার হাত ধরে টানতে টানতে বনের আরও গভীরে নিয়ে গেল। যেতে যেতে সে বলল, বাবু, তুমুকে লিজাবি তোদের শহরে? এখানে মোর বড্ডই কা লাগে রে। আমি অবাক হয়ে বললাম, নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে তোমার বাড়ির লোকের সাথে কথা বলতে হবে তো। কোথায় তোমার বাড়ি? বকুল মন্দিরের পেছনের একটা প্রাচীন অশ্বত্থ গাছের দিকে আঙুল দেখালো। সেখানে কোনো বাড়ি নেই, শুধু একটা ভাঙা পাথরের স্তূপ। আমি আলতো করে হাসলাম। তারপর বকুলের দিকে তাকিয়ে বললাম, ছি বকুল, তুমি এখানে থাকো, এই জরাজীর্ণ ভাঙা পাথরের ঢিপিতে? এখানে কোনো মানুষ থাকতে পারে? এখানে তো শেয়াল আর ভূতেদের বাস। তোমার বাবা মা, তারা কোথায়? মোর কেউ লাই রে। মুই কা, মোর সাথে কেউ থাকতে চাইলাই। তুই থাকবি বাবু? মোর সাথে থাকবি? এই বলে অট্টহাসি হাসতে থাকে। তারপর তার সুন্দর মুখটা মুহূর্তে বীভৎস এক বিকৃতিতে ভরে গেল। নিষ্পাপ চোখ দুটো যেন নরকের আগুন নিয়ে চলে উঠল। তার মসৃণ হাত দুটো লোহার শেকলের মতো আমার গলা পেঁচিয়ে ধরল। একটা তীব্র শীতল অনুভূতি আমার সারা শরীর যেন শুষে নিচ্ছিল, শ্বাসরোধ হয়ে আসছিল। বকুলের শক্তি যেন অবিশ্বাস্য। আমি আমি ছটপট করছিলাম, কিন্তু কিন্তু ওর বাঁধন থেকে নিজেকে ছাড়তে পারছিলাম না। তার মুখ থেকে একটা পৈশাচিক হাসি বেরিয়ে আসছে বারবার, যা আমার মেরুদণ্ডকে ঠান্ডা করে দিতে লাগলো। বাবু, বাবু, তুই মোর সাথে থাকবি নাই? তুই মোর সাথে থাকবি নাই? মুই কা, মোর সাথে থাকবি নাই? বাবু, বাবু। আমি কিছু বলার আগেই বকুল আমার গলাটা টিপে ধরল। তার নখগুলো তীরের মতো আমার চামড়ায় বিঁধছে। আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, সারা শরীর অবশ হয়ে এলো। আমি আমি ছটপট করতে করতে দেখলাম বকুল এক বিভৎস ছায়ামূর্তিতে পরিণত হয়েছে। সেই পৈশাচিক হাসির শব্দ জঙ্গলের পাতায় পাতায় প্রতিধ্বনি হতে শুরু করলো। শেষবারের মতো বকুলের সেই রক্তবর্ণ চোখ দুটো, যেটা দেখে আমি অন্ধকারে তলিয়ে গেলাম। যখন চোখ মেললাম, দেখলাম আমার চেনা ঘরের সিলিং, জানালার পর্দা দিয়ে ভোরের মিঠে রোদ ঢুকছে। আমি ধড়ফড় করে উঠে বসতে গেলাম, কিন্তু মাথার যন্ত্রণায় কোঁকিয়ে উঠলাম। স্যার, স্যার, জ্ঞান ফিরেছে আপনার? পাশে দাঁড়িয়ে থাকা বিশুর গলার স্বরে আমি ধক করে বাস্তবে ফিরলাম। হঠাৎ ডান হাতে মায়ের পরিয়ে দেওয়া সেই লাল ডুরিটা দেখে মায়ের কথা মনে পড়ল। আমি জানি না সেই বিপদের সময় মা বিপত্তারিণী আমার সঙ্গে ছিলেন কিনা, কিন্তু এটা বুঝলাম আমার মায়ের বিশ্বাসই আমায় রক্ষা করেছে। বিছানার পাশে বসে আছেন হেডসের বিধানবাবু। তার মুখটা বেশ গম্ভীর। বিশু এক গ্লাস জল আমায় এগিয়ে দিল। আমি জলটা এক চুমুকে খেয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, আমি আমি এখানে কি করে এলাম? ওই মেয়েটা। এই কথাটা শুনে বিশু ও বিধানবাবু একে অপরের দিকে তাকালেন। তুমি কার কথা বলছো? আমি বিশুকে বললাম, বিশু, ওই ক্যানভাসটা এদিকে ঘোরা। আমার কথা মতো বিশু ক্যানভাসটা ঘোরাতেই বিধানবাবু চমকে উঠলেন, বললেন, এ তো বকুল। বিধানবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছবিটার দিকে এগিয়ে গেলেন। এ দৃশ্য তুমি কিভাবে আঁকলে? 25 বছর আগের সেই মুহূর্ত, লাল সাদা ডোরা কাপড়ে পড়ে থাকা বকুলের নিথর দেহ, গলার কাছে নীলচে দাগ, আর ওর কপালের সিঁদুরটা যেভাবে লেপটে গেছে, ঠিক এই অবস্থাতেই বকুলের মৃতদেহটা ওই অশ্বত্থ গাছের তলায় পাওয়া গিয়েছিল। বিধানবাবুর কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে যাই। কি বলছেন আপনি? আমি তো শুধু ওর সৌন্দর্যটাই এঁকেছিলাম, আমি তো কোনো নীল দাগ আঁকিনি। তারপর বিধানবাবু ছবিটার কাছ থেকে সরে গেলে দেখি আমার ক্যানভাসে বকুলের বীভৎস ছবি।
আমি তো এই ছবি আঁকিনি। এরকম ছবি কে আঁকলো? কে? আমার যেন সব গুলিয়ে যাচ্ছে। স্যার বিশ্বাস করুন, এই ছবি আমি আঁকিনি। ভাস্কর, তোমাকে কত করে বারণ করেছিলাম ওই পথে না যেতে। বিশু গতকাল বিকেলে তোমাকে ওই পরিত্যক্ত মন্দিরের পেছনে ওই অশ্বত্থ গাছের তলায় জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখে। তোমার বাইকটা পড়েছিল অনেক দূরে। ওর বন্ধুরা মিলে পিকনিক করবে বলে শুকনো ডাল ভাঙতে গিয়েছিল ওখানে। ওরাই তোমাকে উদ্ধার করে। আমি আর্তনাদ করে উঠলাম, কিন্তু স্যার বকুল আমাকে আক্রমণ করেছিল। ও তো ওই মন্দিরের কাছেই থাকে। ভাস্কর, ওখানে কোনো বকুল থাকে না। আজ থেকে প্রায় 25 বছর আগে ঠিক ওই মন্দিরের সামনে একটা কিশোরী মেয়েকে কিছু লোক নির্মমভাবে খুন করে ফেলে গিয়েছিল। মেয়েটার নাম ছিল বকুল। সে অত্যন্ত সুন্দরী ছিল। সেই ঘটনার পর থেকে কত লোক যে ওখানে বিপদে পড়েছে তার ইয়ত্তা নেই। আমরা ভেবেছিলাম তুমি হয়তো আর থাক সে কথা। তুমি সুস্থ আছো, সেটাই বড় কথা। আমি আর সেখানে একদিনও থাকিনি। সেই দিনই ব্যাগ গুছিয়ে ঘাটশিলা ছেড়েছিলাম। পরে ট্রান্সফার নিয়ে চলে আসি বেথুয়া ডহরির এক প্রাইমারি স্কুলে। সময়ের স্রোতে আজ প্রায় 15 বছর পার হয়ে গেল। এখন জীবন অনেকটা বদলে গেছে। বোনের বিয়ে হয়ে গেছে, সে থাকে কলকাতায়। আমি এখন আমার স্ত্রী, 5 বছরের মেয়ে তুলিকা আর বৃদ্ধা মাকে নিয়েই এখানেই স্থায়ী ঘর বেঁধেছি। ঘাটশিলার সেই শীতলতা যেন সময়ের ধুলোয় চাপা পড়ে গিয়েছিল, কিন্তু আজ হঠাৎ সেই পুরনো আতঙ্ক আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল আমায়। তুলিকা আজ স্কুল থেকে ফিরে তার আঁকার খাতাটা নিয়ে এলো। বাবা, বাবা, দেখো দেখো কি সুন্দর একটা ছবি এঁকেছি। কই দেখি মা। খাতাটা দেখার পর আমার সারা শরীর যেন শীতল হয়ে জমে যেতে লাগলো। এটা কি করে সম্ভব? আঁকাটা অগোছালো হলেও দেখলাম এক লাল সাদা ডোরা শাড়ি পরা কিশোরীর ছবি, যার খোঁপায় বেলকুড়ির মালা, অবিকল বকুল। আমি থরথর করে কাঁপতে কাঁপতে মেয়েকে জিজ্ঞেস করলাম, মা, এই ছবি তোকে কে শেখালো? জানো বাবা, কাল রাতে না স্বপ্নে একটা খুব সুন্দর দিদিমণি এসেছিল। দিদিমণি না আমার হাত ধরে এই ছবিটা এঁকে দিল আর বলল, তোর বাবার কাছে মোর একটা পাওনা ছিল রে, আজ তোর খাতায় সেটা শোধ করে দিলাম। বাইরে তখন হঠাৎ কালো মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাঁচের ওপারে কে যেন উঁকি মারছে। আমি জানি না এই 15 বছর পর বকুল কেন আমার মেয়ের স্বপ্নে এলো। কেনই বা সে আমার এত যত্নে সাজানো সংসারের জানালায় উঁকি মারল। আমি ভয় পাচ্ছি আমার মেয়ের জন্য। 15 বছর আগে ঘাটশিলার সেই বকুল আমাকে তার করতে চেয়েছিল। আজকে তবে সেই অতৃপ্ত বকুল আমার মেয়ের তুলির টানে নিজেকে মুক্তি দিতে চাইছে, নাকি আমার রক্তে মিশে থাকা তার সেই শীতল স্পর্শটা ফিরে পেতে চাইছে? আমি জানি না ভবিষ্যতে আমাদের জন্য আর কি ভয়ঙ্কর অভিজ্ঞতা লেখা আছে। শুধু এইটুকু বুঝি, শকুন্তলা ফিরুক বা না ফিরুক, বকুল আমায় কোনো দিনই মুক্তি দেবে না। ও নিশ্চয়ই ফিরে এসেছে। এতক্ষণ শুনছিলেন অতৃপ্ত বকুল। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে ধন্যবাদ। বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন হেড স্যার রিতেশ পাত্র, পরিতোষ স্যার যুগল মিশ্র, বিশু প্রিয়াংশু চক্রবর্তী, মায়ের চরিত্রে জ্যোতির্ময়ী চক্রবর্তী, বকুল ও তুলিকা প্রিয়াঙ্কা চক্রবর্তী, সূত্রধর ও ভাস্করের ভূমিকায় আমি শুভ্রকান্তি চক্রবর্তী। গল্পটি ভালো লাগলে অন্যদের শোনাতে ভুলবেন না। ধন্যবাদ।